আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজ আপনাদের মাঝে এসেছি আরো একটি খবরের বিশ্লেষণ, পিছনের খবর জানার জন্য। আমার সাথে আজও আছেন গণমাধ্যম কর্মী ও সংবাদ বিশ্লেষক জনাব আরিফ বিল্লাহ। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই বিষয়টি আপনারা সবাই জানেন। প্রায় ১ মাস হয়ে গেছে বিষয়টি। আমাদের মলি মল্লিক, হিন্দু ধর্মাবলম্বী এক মহিলা, আ লবণচড়া থানার একটা এলাকাতে অনশন করছিলেন তার দাবি আদায়ের জন্য, তার স্বীকৃতি আদায় করার জন্য। ইন্দ্রজিৎ নামক একজন ব্যক্তির সাথে তার বিবাহ হয়েছিল পারিবারিকভাবে। যে কোনো কারণে, অনেকগুলো কারণ এসেছে, এর মধ্যে আপনারা জেনে গেছেন পেপার পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল টপিক ছিল তখনকার সময়ের। আর সেই হিসাবে খুলনায় জানেন না এমন কোনো ব্যক্তি নেই, এই ব্যাপারটা সম্পর্কে সবাই জানেন। ওইদিন আমিও গিয়েছিলাম, আরিফ ভাইও গিয়েছিল সংবাদ সংগ্রহ করতে। আমরা দেখেছিলাম, তখন মলি মল্লিকের সাথে সরাসরি কথা হয়েছিল। আ পরে ইন্দ্রজিতের সাথে আমার কথা হয়নি। সে থানায় গিয়েছিল। সে সময় আরিফ ভাইও সাথে ছিলেন। শুনেছেন ব্যাপারগুলো। আর মজার ব্যাপারটা কি, এই সংবাদটা ১ম আরিফ ভাই তার নিউজ ফিডে নিয়ে আসেন। নিয়ে আসার পরেই খুলনাবাসী মূলত জানতে পারে। তখন আমাদের দেশে আমাদের মাল্টিমিডিয়া সেক্টরে যতগুলো সংবাদ সংস্থা আছে, তারা যে নিউজটা কভার করে। আ এই প্রেক্ষিতে কিন্তু জাতীয় পত্রিকায়ও এবং জাতীয় টেলিভিশনে এই নিউজটা নিয়ে নিউজ করা হয়। এখন যে অবস্থা, আমরা লাস্ট জেনেছিলাম যে একটা সালিসির মাধ্যমে তাদের একটা সমাধান হয়। তো আরিফ ভাই, সালিসে কি হয়েছিল? আ ধন্যবাদ মিরাজ ভাই আপনাকে। আ আপনি আসলে বর্তমানের খুলনাতে আসলে একটা সময় উপযোগী একটি বিষয়ের আলোকপাত করার জন্য আজকে আ আমার সাথে আপনি যুক্ত হয়েছেন আর দর্শকদেরকে জানানোর চেষ্টা করেছেন। এজন্য আপনাকে ১ম এ একটু ধন্যবাদ দিই মিরাজ ভাই। অবশ্যই একটি ভালো একটা বিষয় নিয়ে আপনি আলোচনা করছেন। তো সর্বশেষ আসলে যে বিষয়টি আ নিয়ে আসলে আলোচনা করতে চাচ্ছি মলি মল্লিক এবং তার হাসব্যান্ড মিস্টার ইন্দ্রজিৎ। আ তাদের আসলে যে বিষয়টি একেবারেই শেষে যেটা আলোচনা করা প্রয়োজন বা আলোচনা করা যায় হু, হু, সেটি হলো আ থানাতে বসে লবণচূড়া থানাতে বসে হুম। সেখানে আ তো ওখানকার অফিসার ইনচার্জ, রাজনীতিবিদ, আ তারপর গণমাধ্যম কর্মী, আরো আইনজীবীও ছিল। আইনজীবীও ছিল। আপনার এরকম অনেক ধরনের লোক এর সমন্বয়ে কিন্তু একটি সালিসি হয়েছিল হুম, উপস্থিতিতে। আচ্ছা। সবাই আসলে সালিসির ওইভাবে অংশ না কিন্তু তারপরেও উপস্থিত ছিল বিভিন্ন ছিলেন, অনেক ক্যাটাগরির লোক। মানুষই ছিলেন। তো সালিসিতে যেটা হয়েছিল সেটি হলো আপনার অনেক আলোচনা হয়েছিল। তার ভিতরে ৳৩০,০০,০০০ তার ভরণ-পোষণ বাবদ তাদের সেপারেশন হচ্ছে সেহেতু মলি মল্লিকের ভরণ-পোষণ বাবদ ৳৩০,০০,০০০ দেওয়ার একটা প্রতিশ্রুতি দিয়ে এবং চেকও দেয়া হয়েছিল। আ চেক ২ টা চেক ২ টা দেয়া চেক হয়েছিল। দিয়েছ শুনেছিলাম। ৳২৫,০০,০০০ র একটা চেক হুম, আর একটা ৳৫,০০,০০০ আচ্ছা। তো ৳২৫,০০,০০০ যে চেকটা দেয়া হয়েছিল এটি আ তখন সালিসিতেই বলা হয়েছিল যে এটি আ এরকম একটা ডেট দেয়া হচ্ছে যে ১৫ দিনের ভিতরে টাকাটা ক্যাশ আ করতে পারবে। ক্যাশ করতে পারবে। সেই পরিমাণ টাকা থাকবে অ্যাকাউন্টে। হুম, সে তুলতে পারবে ২৫,০০,০০০। আচ্ছা। বাকি যে ৳৫,০০,০০০ এটা ৬ মাসের ভিতরে ক্যাশ করতে পারবে। আচ্ছা, ১ম ২৫,০০,০০০, তারপরে ৬,০০,০০০। তারপরে তারপরে ৫,০০,০০০ ৫,০০,০০০ মানে মানে ৩০,০০,০০০। ২৫ আর ৫ ৩০,০০,০০০। হুম, এখন বিষয়টা হচ্ছে অনেকে অনেক কিছু হয়তো ভেবে নিয়েছে যে মলি মল্লিক মনে হয় ৳৩০,০০,০০০ নিয়ে চলে গেছে হুম, বা হুম। এই হয়েছে। আসলে তো বিষয়টি ভাই কেউ পায়নি টাকা ভাই। তাই না? এটা তো সালিশ হয়েছে, চেক দেয়া হইছে। কিন্তু অনেকে অনেক কিছু ভাবছে। এখন লেটেস্ট নিউজটা কি? এখন কি এখন হলো? এখন লেটেস্ট নিউজ যেটি আ মিরাজ ভাই আসলে আমি একটু অপেক্ষা করছিলাম যে আসলে ১৫ দিন অতিক্রম হয় কবে? হুম, হুম, কারণ অতিক্রম না হলে তো আপনি এটার কি খবর দিবেন বলেন? হুম, কারণ ১৫ দিনের ভিতরে আপনি টাকাটা পাবেন। এখন ১৫ দিনের আগে তো আর এটা সম্ভব না। হুম, ঠিক আছে। তো মিরাজ ভাই যেহেতু আসলে ১৫ দিন অতিক্রম না হলে আসলে এই বিষয়টি নিয়ে তো আসলে কিছু জিজ্ঞাসাও করা যায় না আর জানাও যায় না। আর রাইট। দর্শকদের জানানোও যায় না। হুম, তো আমি আসলে ওই সময় অনেকগুলো ভিডিওই করেছিলাম এই সংশ্লিষ্ট আপনি যেমনটি বলেছেন। আ অনেকগুলো ভিডিও করেছিলাম। ব্যাপকভাবে আসলে মানুষের
কাছে পৌঁছে গিয়েছিল। হুম। আমি ঠিক ভাইরাল ওইটা বলবো না। কিন্তু অনেক লোক আসলে এই ভিডিওগুলো দেখেছিলেন, অনেক কমেন্টস করেছিলেন। তো তাদের একটা আগ্রহ ছিল এর ভিতরে কমেন্টস যারা করেছিলেন যে আসলে আ টাকাটা পাচ্ছে কিনা বা পেয়েছে কিনা বা কি অবস্থা? তো কৌতূহল ছিল সবার ভিতরে, কৌতূহল ছিল। কিউরিওসিটি একটা তো ব্যাপার। যেহেতু আসলে একটা জিনিস নিউজ তৈরি করব, একটা ভিডিও তৈরি করব, আসলে সেটা দর্শকদের যে মতামত জানতে চাইবে সেটার তো গুরুত্ব দিতে হবে মিরাজ ভাই। রাইট। তো এইটার জন্যই কিন্তু আ গতকাল হুম, হুম। আমি গতকাল আ নিজেই আ মলি মল্লিককে কল করেছিলাম আচ্ছা, আচ্ছা। এটি জানার জন্য যে আসলে কি বিষয়। হুম, তো আপনার সে আমাকে যেটা বলল যে, দাদা আ আমাদের তো আ ৳২৫,০০,০০০ চেকের যে মেয়াদটা ছিল ১৫ তারিখ, হুম। আমরা তো ব্যাংকে গিয়েছিলাম।" আচ্ছা। তো বললাম যে, "ওকে গুড। তাহলে তো টাকা নিয়ে চলে আসছেন।" কয়, "না দাদা আসলে আমরা গিয়েছিলাম কিন্তু অ্যাকাউন্টে কোনো টাকা নেই।" আ বললাম, আরিফ ভাই, এই ব্যাপারে আপনার একটি ফোন কল আছে। আমি যতদূর জেনেছি আপনি অফলাইনে আমাকে বলছিলেন যে একটা ফোনে আপনি সাক্ষাৎকার নিয়েছিলেন। তো দর্শক, আমরা ফোন কলটা শুনে আছি। মলি মল্লিক আসলে কি বলেছেন? আমাদের বিষয়টি তখন আরো পরিষ্কার হবে। জি, তো মিরাজ চলুন আমরা ফোন কলটি, জি, কি বলেন মিরাজ আরিফ ভাই। ভাই? হ্যাঁ, মিরাজ ভাই আমরা মনে হয় মলি মল্লিকের সাথে যে কথোপকথন হয়েছিল, আ সে যে বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, আসলে সেটা মনে হয় শুনে আসা যাক। চলুন দর্শক আমরা ১৫ দিনের ভিতরে যে আপনার ২৫,০০,০০০ টাকার যে চেকটা দেয়া হয়েছিল, তো আপনারা কি টাকাটা পেয়েছেন কিনা? আর কি পরিস্থিতি একটু যদি বক্তব্যটা দিতেন আপনার। না দাদা আমরা টাকাটা পাইনি। আর দাদা এই আরেকটা কথা বলি যে মানে ওদের তো অনেক টাকা পয়সা আমরা ওদের মানে আমরা মধ্যবিত্ত একেবারে গরিব না কিন্তু ওদের কাছে আমরা গরিব। উনি বিভিন্নভাবে ওরা চেষ্টা করছে মানে মোড় ঘুরানোর যে আমি অপরাধী বা আমি খারাপ। ওই যে একটা সাংবাদিককে দিয়ে কল করালো। তো তিনি ১ম দিকে আমাকে যেহেতু সাহায্য করেছে তো উনি এমন এমন কথা বলল মানে ওনার কথাগুলো কেটে দিয়ে তার আমি মিডিয়ায় কিন্তু তার দুর্বলতা আমি প্রকাশ করতে চাইনি। আর যেটা আমি ১ম দিনও করিনি আর করবও না। কিন্তু উনি এমন এমন কথা বলে রেকর্ড করেছে সেটা আর উনার কথাগুলো কেটে দিয়ে ওই এডিট করে ওইটা তৈরি করেছে। যে কারণে মানে আমি অনেকের কাছেই খারাপ হয়ে গেছি। যেহেতু চেক দেওয়া হয়েছিল, আপনারা কি ব্যাংকে গিয়েছিলেন কিনা এবং ব্যাংক থেকে আসলে কি বলছে আপনাদেরকে? দাদা ওদের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই। আর তার থেকে আগে একটা কথা মানে আমি আপনাকে প্রশ্ন করি যে মলি কি কখনো টাকা চেয়েছে? মলি তো সংসার আর সম্মান চেয়েছে। আপনি বলেন আপনি কি শুনেছেন কখনো যে আমি মুখ ফুটে বলেছি আমাকে টাকা দেওয়া লাগবে? না দিদি, এটা আমি প্রথম থেকে আপনাকে যেরকম দেখেছি আপনার অ্যাটিটিউড বা আপনার যে দাবি, তার ভিতরে টাকাটা মুখ্য বিষয় ছিল না। আপনি আসলেই সংসার করতে চেয়েছিলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে এখানে সালিসির মাধ্যমে আসলে এটা আপনার পরিবারের লোকজন যারা ছিলেন সবাই মিলে আসলে এই একটা জায়গায় যেহেতু আসলে সংসারটি হচ্ছে না, সেহেতু এই ক্ষেত্রে আপনার একটা ভরণ পোষণের জন্য আপনার ইয়ে হলো, কিন্তু ভরণ পোষণের জন্য যখন টাকা পয়সার ইয়ে হলো তখনও আমি তো স্পটে ছিলাম, তখনও আসলে আপনি টাকা নেওয়ার পক্ষে আসলে ছিলেন না। আপনার অ্যাটিটিউড দেখে আমার যেটা মনে হয়েছিল আপা, আপনি আসলে তখনও সংসার করতে চেয়েছিলেন। না তাদের সঙ্গে আমাদের তেমন কোনো যোগাযোগ নেই। আমি অবশ্য যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু তারা ফোন ধরে না। পরে যে নিউজটা দেখলাম আমরা, সেখানে আপনি যে বিষয়গুলো বলছেন, মানে সে তো বলছেই, আপনিও বলছেন, এটা কি আসলে আপনার বক্তব্য সঠিক, মানে আপনারই ভয়েস নাকি এটা আসলে মানে এআই দিয়ে করা হয়েছে দিদি? সেটা তো আমি বলতে পারছি না। তবে আমি তো ওইভাবে বলিনি। হয়তো তারা এডিট করে এখান থেকে একটা কথা, ওখান থেকে একটা কথা। আর তাছাড়া আমি তার দুর্বলতার কথা আমি মিডিয়ায় প্রকাশ করতে চাইনি আর করবও না। আপনি সর্বশেষ আপনি হচ্ছে কবে ব্যাংকে গিয়েছিলেন যে আসলে টাকাটা নাই অ্যাকাউন্টে, এটা একটু জানতে চাচ্ছি দিদি। মানে ১৫ তারিখে ডেট দিয়েছিল, সেই ১৫ তারিখেই আমরা গিয়েছিলাম। আচ্ছা, সেই ডেটে গিয়ে আপনারা দেখছেন যে টাকাটা নাই, এরপরে কি আর আর গিয়েছিলেন? আজকে তো আপনার ১৯ তারিখ, ১৫ তারিখের পরে কি আর গিয়েছেন নাকি ওই একবারই গিয়েছিলেন? না ওই এসএমএস আসেনি তখন বাবা গেছিল ব্যাংকে। তো তখন বলল যে পর্যাপ্ত পরিমাণে এখানে টাকা নাই। আচ্ছা, সেটা কয় তারিখে, যে পর্যাপ্ত টাকা নেই, কয় তারিখ সেটা? ওটা ১৬ তারিখে। কয় তারিখে? ১৬ তারিখে? হ্যাঁ। অ্যাকাউন্টটা কার নামে?
বাবার নামে। দর্শক, আপনারা ফোন কলটি শুনলেন, আমরাও শুনলাম। এই ব্যাপারে আমরা দেখছি আসলে চেক কিন্তু অনেক সময়ই আ সাময়িক একটা পরিস্থিতিকে ট্যাকেল দিতে পারে। তারপরেও মিরাজ ভাই একটু হুম, বলে রাখি, আপনি যেহেতু চেকের বিষয়টি বললেন, হুম, হুম, আসলে ওই সময় এই মলির পরিবার বা যারা সালিসি করেছেন মূলত, এখানে সালিসিতে যারা আসলে আ করেছেন বলতে আমি বোঝাচ্ছি যারা আসলে এখানে লিড দিয়েছে বা যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, হুম। তারা আসলে এই জিনিসটা কি লক্ষ্য করেনি আমার ঠিক আসলে বুঝ মানে আমি ঠিক বুঝতে পারছি মানে না কি বিষয়টা। ব্যাপারটা, কি ব্যাপারটা? বিষয়টা হলো যে আ মলি মল্লিকের স্বামী হচ্ছে ইন্দ্রজিৎ। হুম, তো আসলে যেহেতু তার সাথে একটা আ আপনার ইয়ে হচ্ছে যে ভরণ-পোষণের জন্য সে টাকা দিবে। হুম, হুম, ফাইনালি ৳৩০,০০,০০০। হুম। তাহলে আসলে আপনার কাছে আমি প্রশ্ন রাখছি মিরাজ ভাই, এই যে চেকটা আসলে কি মিস্টার ইন্দ্রজিতের নামে হওয়া উচিত ছিল কিনা আপনার কি মনে হয়? দর্শকরা হয়তো পুরো কল রেকর্ডটি শুনেছে, অনেকে হয়তো শোনেনি। পুরো যদি কল রেকর্ডটি আপনারা শুনে থাকবেন, দেখবেন যে শেষের দিকে হুম। মলি মল্লিক কিন্তু বলছে যে বাবার নামে চেক। মানে ওই যে ইন্দ্রজিতের বাবা? ইন্দ্রজিতের বাবার নামে কিন্তু চেক। এম আসলে এটা আসলে কিভাবে যারা ছিলেন সালিসিতে বা অ্যা মলি মল্লিকের পরিবারের লোকজনরা এটি দেখে আসলে কিভাবে মেনে নিলেন আমি ঠিক জানি না। বা এরকম আসলে দেওয়া যায় কিনা আমিও জানি না। আসলে যে বিষয়ে আমার আ জ্ঞান নাই, আমি সে বিষয়ে যাব না। তবে আমার কাছে আসলে যেটুকু মনে হয় স্বাভাবিকভাবে যে আসলে চেকটি মনে হয় হওয়া উচিত ছিল মিস্টার ইন্দ্রজিতের। না, যে সেটা তো স্বাভাবিক। এখানে ভিকটিম কে? এটা তো ইন্দ্রজিতের সাথে মলি মল্লিকের ফাংশন। এখানে তো বাবার চেক দেওয়া তো কোনো হ্যাঁ, মানেই হয় না। এখন আসলে চেকটা কিন্তু মিস্টার ডিজঅনার হয়েছে ইন্দ্রজিতের কি? বা বাবার নামে চেক এবং আরেকটা জিনিস দেখেন যে তারা কিন্তু আসলে ওখানে যখন টাকা তুলতে গিয়েছিলেন, হুম, মলি মল্লিক কিন্তু বলেছেন যে আসলে সে অ্যাকাউন্টে কোনো মানে পর্যাপ্ত মানে কোনো টাকার বিষয়টি তা না। মানে টাকা দেবে কত? ২৫,০০,০০০। 25,00,000। হুম। তার মানে ওখানে যেয়ে তারা পর্যাপ্ত টাকা পায়নি। সেটা হতে পারে আপনার সামান্য না, কিছু চেক বা তো আর ভেঙে, ভেঙে নিতে পারবে না। না। ওখানে যেহেতু ২৫,০০,০০০ এর লেখাই চেক হলে রয়েছে, ২৫,০০,০০০ টাকাই নিতে হবে। হ্যাঁ, তার মানে মলি মল্লিক যে আপনার ইয়েটা তার ভাষ্য যেটা যে পর্যাপ্ত টাকা অ্যাকাউন্টে ছিল না। হুম, হুম, ফিরে আসতে হয়েছে। আবারও কিন্তু তার পরের দিন ১৬ তারিখে কিন্তু হুম, খোঁজ খবর নিয়েছেন, কিন্তু কোনো খবর নাই। তো এখানে আসলে স্বাভাবিকভাবে আসলে আমার কাছে একটু প্রশ্ন জাগে যে আসলে চেকটি কি আ আদতেই তার বাবার নামে হওয়া উচিত হয়েছে কিনা বা আ আপনার অ্যাকাউন্টে আসলে টাকা থাকা উচিত ছিল কিনা মিরাজ ভাই? আপনার কি মনে হয়? আসলে ব্যাপারটা তো এমনি, এমনি তার অনশনে কিংবা সে অবস্থান করে নাই ওখানে। আ সমস্যা হয়েছে দেখি। আসলে যদি ভালো হতো সবকিছু তো এই পর্যায় পর্যন্ত আসতো না। এই পর্যায় পর্যন্ত আসার কারণ হলো কোনো পক্ষই একটা পক্ষ সমস্যা আছে। আ তো ইন্দ্রজিৎ তো আসলে কৌশলী হয়েছে এখানে। আমার যতটুকু মনে হয় যে চেকটা হলো সাময়িক সময়টাকে ট্যাকেল দেওয়া। কারণ তখন আমরা জানি খুলনার সব মিডিয়া, প্রশাসন সবাই কিন্তু একটা sympathetic ইমোশনাল sympathy কাজ করছে। তো সেখানে মলি মল্লিকের পক্ষে গিয়েছিল। তো সেখান থেকে সে উঠে আসার জন্য আ যা হোক এই পরিস্থিতিটা আজকে ট্যাকেল দিই। পরবর্তীতে দেখা যাবে এটা কেমনে কি করে মিরাজ ট্যাকেল ভাই দেওয়া একটু যায়। বলে রাখি হুম, আপনি যে বিষয়টি বলতে চাচ্ছিলেন, হুম। আ আসলে তা আমি মনে হয় বিষয়টি একটু বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ। আসলে এই যে ট্যাকেল দেওয়া বা একটু আপনার মানে দমে রাখা অনেকটা মনে হয় এরকম হতে পারে। হ্যাঁ, কারণটা হ্যাঁ, হলো আরিফ ভাই যে হয় কি আমাদের আমরা দেশে এই সালিসির সালিশগুলো আমরা এই হুম, সালিসির আগে হুম, আমরা কিন্তু নিউজগুলো দেখেছি এক ধরনের। হুম, হুম, কিন্তু সালিশ হওয়ার পর থেকে আমরা কয়েকটা আ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি যে তাদের দুজনের প্রাইভেট যে আলাপ, সেইটা নিয়ে কিন্তু আসলে মুখরোচক। হুম, হুম, আমি আসলে এই কথাটাই বলব যে মুখরোচক হুম। কিছু আপনার ভিডিও বার্তা আ অডিও আসে, রেকর্ডের আসে। মাধ্যমে আমরা ভিডিও আ ছড়ানো হয়েছে। আপনি ঠিক বলেছেন আরিফ ভাই। ভিডিওগুলো আমরাও শুনেছি। আমাকেও অনেকেই পাঠিয়েছে এরাও। কিন্তু আমি আসলে এগুলো প্রচারের যোগ্য মনে করি না দেখে আমাদের চ্যানেলে আমরা প্রচার আমিও করিনি। করিনি মিরাজ কারণ ভাই এ আসলে। আসলে কিছু জিনিস আছে যেগুলো আসলে হিডেন থাকা উচিত। তারপরও মজলিসে অনেক সময় নিজেকে আ নির্দোষ প্রুভ করার জন্য অনেক কিছু বলতে হয়। তো যেহেতু টেকনোলজির যুগ অনেকেই তার মোবাইলে হিডেন ভাবে কিন্তু রেকর্ড এই করেছেন। নিউজ প্রচারের হুম, বিষয়ে কিন্তু গতকালকে আমার সাথে কথা হয়েছিল। আমি স্পষ্টভাবে বলেছিলাম মলি মল্লিককে যে, "এই যে বিষয়গুলো ছড়াচ্ছে বা ছড়ানো হয়েছে বা নিউজ হয়েছে, এ বিষয়ে আসলে আপনার বক্তব্যটা কি?" হুম, সে কিন্তু বলেছে যে আসলে আ মানে যেভাবে আসলে জিনিসটা রটানো হয়েছে,
আসলে এই জায়গার বক্তব্য ওই জায়গা এরকম মানে খণ্ড বিখণ্ড করে তারপরে এডিট করে আসলে এগুলো কিন্তু ছড়ানো হচ্ছে। তিনি কিন্তু এটা বলেছেন। হ্যাঁ, এটা তো ঠিক আছে। আমরা তো আসলে ১ম থেকে ঘটনাটা অবজারভেশন করছি এবং তার সাথে আমাদের কথাও হয়েছে, আপনারও কথা হয়েছে। তো আমরা যতটুকু বুঝলাম আসলে আ কোনো কারণে বনিবনা হচ্ছে না। সেই কারণ হাজার কারণ থাকতে পারে। তার মধ্যে যখন সমাধান আসলো, আ আমরা হিন্দু আইন ওখানে কথা হয়েছে। তারপর আরো আইনজীবীরা ছিল। ওই হিন্দু এবং সম্মিলিত ঐক্য পরিষদের একজন নেতাও এখানে ছিলেন এবং সবাই মিলে একটা সিদ্ধান্ত। কিন্তু এখন ব্যাপার যেটা হলো শুভঙ্করের ফাঁকি যেটা, চেকটা। চেকটা দিয়ে আমরা পরিস্থিতি ট্যাকেল করি এবং চেক ডিজঅনার হলে আমরা জানি এটা অনেক দীর্ঘসূত্রিতার ব্যাপার এবং এটা প্রুভমেন্ট এবং এর মধ্যে অনেক মিউচুয়াল হয়, অনেক কিছু হওয়ার এটা। তো আমার কাছে মনে হয়েছে ইন্দ্রজিৎ তখনকার সময়টাকে ট্যাকেল দেওয়ার জন্য চেকটা যা বলছে তাই রাজি হয়েছে। কিন্তু সালিসে যে সময় যেটা আমার কাছে এখন বেখাপ্পা মনে হচ্ছে যে চেকটা কেন তার বাবার নামে হলো? তার বাবার নাম না হয়ে এখানে তো কেউ না কেউ পয়েন্টটা ধরার কথা ছিল যে চেকটা যে ভিকটিম যে আসামি মূলত ইন্দ্রজিৎ ডক্টর ইন্দ্রজিৎ তার নামে হওয়া উচিত ছিল। তাহলে কিন্তু তাকে এখন যেহেতু চেকটা তার নামে হয়নি, ব্যাপারটা সালিসটা কোথায় যায়, আবার কোনো সালিস হয় কিনা কিংবা এটা কতদূর যায়, আর এই গবর্নে মানুষ কত কি করে, আমাদের দায়িত্ববোধ থেকে আমরা বিষয়টি তুলে ধরার চেষ্টা নিয়ে কিন্তু আজকে আবার এই আলোচনাটা আমরা নিয়ে আসলাম। তো এখানে একটা ফাঁকাফাঁকি তো চলতেছেই। আর যেভাবে ওনার পার্সোনাল লাইফটাকে তুলে ধরা হয়েছে, সেটা আসলে আমাদের সাংবাদিক এথেন্সে আমার মনে হয় যায় না। কারণ সবকিছুর তো একটা নিয়ম আছে যে আমরা কতটুকু প্রকাশ করতে পারি। প্রকাশের যুগে এসে কতটুকু করা যায়? একটা ভাড়া আছে তাও যারা আমরা সাংবাদিকতার সাথে জড়িত আছি, আমি নিজেকে সাংবাদিক দাবি করি না। তবে যারা আপনারা আছেন, সংবাদ মাধ্যম কর্মী আছেন, তাদেরকে বিষয়গুলো একটু খেয়াল রাখা উচিত। কারণ আমারও তো এই ধরনের ঘটনা ঘটতে পারে, আপনার ঘটতে পারে। তো একান্ত যে আলাপগুলো সেগুলোকে আমরা একান্ত রেখেই আমরা বিভিন্ন জায়গায় যাব। তো আরিফ ভাই, আমরা মল্লিকের আলোচনা শুনলাম। তারপরে ইন্দ্রজিতের সাথে কি কোনো প্রকার যোগাযোগ করতে পেরেছেন আপনারা? আ না মিরাজ ভাই এখনো পর্যন্ত ইন্দ্রজিতের সাথে মলি মল্লিকের এই সর্বশেষ বক্তব্য নেওয়ার পরে আসলে যোগাযোগ করা হয়নি। তবে আমি হয়তোবা আজ অথবা কাল আ এই যে টাকার পায়নি বা ব্যাংকে গিয়ে ফেরত আসছে টাকা না নিয়ে, এ বিষয়ে আজ অথবা কাল ইনশাল্লাহ আ তার সাথে কথা বলব। আর যখন অনশনরত ছিল তখন আসলে তার সাথে আলাপ করার আমি চেষ্টা করেছিলাম। কিন্তু তিনি এমন ভাব করলেন যে খুব ব্যস্ত লোক মানে তার কথা বলার সময় নাই। হুম, হুম। যার কারণেই কিন্তু আপনি দেখেছেন আমার নিউজগুলোতে আসলে তার কোনো বক্তব্য নাই। এখন একটা লোক যদি আসলে কথা বলতে না চায়, এড়িয়ে যায় বা খুব একটা ইয়ে করে, তখন আসলে আমরা কিছু সংবাদকর্মী করার থাকে হিসেবে না তো আসলে। জোর করতে পারি না। রাইট, রাইট। তো প্রিয় দর্শক, আসলে বিষয়টা নিয়ে আমরা আমাদের মনোভাব প্রকাশ করলাম। আশা করি ইন্দ্রজিতের শুভ বুদ্ধি উদয় হবে এবং আমরা যারা সমাজে বসবাস করি তারা চাইবো যে সবসময় যদি কেউ কোনো বিচার সালিসে উপস্থিত থাকি, কিছু জিনিস খুব সূক্ষ্মভাবে দেখার এবং যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ আছে, বিশেষ করে চেক-টেক দেওয়ার ক্ষেত্রে। কারণ আমাদের দেশের দেনাদার পাওনাদারের অনেক সময় একটা চেক দিয়ে সময় নেওয়া হয়, পরে ওই সময় আর শেষ হয় না। বাংলাদেশটা হলো এমন একটা জায়গা যেখানে কারো টাকা মেরে দেওয়া সহজ, কিন্তু সেই মেরে দেওয়া টাকাটা উঠানো খুব কঠিন হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা মনে করব চেক দেওয়া নেওয়ার ক্ষেত্রে খুব সতর্কতা এবং নিয়ম মেপে হচ্ছে। যে দিচ্ছেন সেও, আবার যে নিচ্ছেন সেও এবং যারা ওখানে সালিসে থাকবেন তারাও সচেষ্ট হবেন যে যাতে কোনো পক্ষ ক্ষতিগ্রস্ত না হয়। আবার এখানে শোনা যাচ্ছে এক সাংবাদিক তাকে ফোন করে বিভিন্ন ধরনের কথা বলছেন। তো সাংবাদিক তা হলো সমাজের আয়না কিংবা দর্পণ বলি। এরা সমাজের প্রতিটা খবর তুলে ধরবে। সেখানে এসে যদি আমরা সাংবাদিকদেরকে কালার হতে হয়, তারা যদি এখানে প্রশ্নবিদ্ধ হই যে কোনো সাংবাদিক দ্বারা সে ভুল পথে পরিচালিত হচ্ছে কিংবা হুমকি-দামকি কিংবা অন্য ধরনের স্ক্যান্ডালের শিকার হচ্ছেন, সেটা আসলে আমাদের মেনে নিতে খুব কষ্ট হবে। তো আমরা যারা যেখানে আছি সমাজে সেই জায়গা থেকেই এসব বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে দেখব এবং চাইবো যে মানুষের উপকার করতে না পারলেও যেন আমার দ্বারা, আপনার দ্বারা কারো ক্ষতি না হয়। কি বলেন আরিফ ভাই? জি, মিরাজ ভাই অবশ্যই আসলে আপনি একটা লোককে উপকার করতে না না উপকার করতে নাও পারেন। হুম। বা আপনি একটা লোককে উপকার করলেন না। সমস্যা নেই তার। কিন্তু ক্ষতি করলে তো আসলে সমস্যা। এইজন্য আমাদের আসলে উচিত হবে কি জানেন? যে কাউকে আমরা উপকার করতে না পারলেও যাতে করে তার ক্ষতি হয় এরকম কিছু না করি। আর মল্লিক কিন্তু বরাবরই ১ম থেকেই দেখেছি যে সে কিন্তু আসলে তার স্বামীর ব্যক্তিগত বিষয় হুম। বা তার মানহানি হয় এরকম কোনো কোনো বিষয়ের কিছু সাথে বলেনি। কিন্তু আসলে এটা তিনি কিন্তু কিন্তু ইন্দ্রজিতের মুখ থেকেই বের হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু মল্লিক কিন্তু আসলে এই বিষয়গুলোতে অতটা ইন্টারেস্ট না। আ সে চায় আসলে সে তার সাথে সংসার করতে না পারলেও তার আসলে ব্যক্তিগত জীবনের এইসব বিষয় নিয়ে তাকে ছোট করতে চায় না।
আমার কাছে যেটা মনে হয়েছে মিরাজ ভাই। ধন্যবাদ আরিফ ভাই এতক্ষণ সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এই ধরনের আরো নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আসবো প্রায়। তো সাথেই থাকবেন, এমবিটিভি বাংলার সাথে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।